জীবন নিজেকে সন্ধান করার ব্যাপারে নয়, জীবন নিজেকে সৃষ্টির ব্যাপারে। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের মডেল 7। আজকে আমরা এই মডেল 7 মানে 7 নম্বর স্কুলের অল কোশ্চেন মানে প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন আমরা দেখে নেব, গ্রুপ এ থেকে শুরু করে গ্রুপ ডি পর্যন্ত। ওকে, আর আমাদের এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। তোমাদের জন্য মানে ক্লাস 10-এর জন্য সোম বুধ শুক্র এবং 9-এর জন্য মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটা করে ক্লাস পেয়ে যাবে। আর ক্লাসের মধ্যে যে পিডিএফটি নিয়ে আলোচনা হবে সেটি তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো ওখানে প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো আপলোড করা হয়ে থাকে। ওকে, তাহলে আজকে আমরা প্রথম কোশ্চেনে যাচ্ছি, 7 নম্বর কোশ্চেন। তো প্রথম কোশ্চেনটা একটু ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে, তাই আমরা নতুন একটা পেজে তুলে ধরেছি। এখানে একটু আমরা সলিউশনটা দেখে নেব। কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে তৈরি হয়েছে কার্বন ডাইঅক্সাইড CO2। বিক্রিয়া অনুযায়ী 2 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে কার্বনের প্রয়োজন কতটা? তো আমাদের বিক্রিয়াতে বলেছে কার্বনের সঙ্গে অক্সিজেন যোগ করে আমরা পাচ্ছি কার্বন ডাই অক্সাইড CO2। তো CO2 এখানে হচ্ছে 1 মোল রয়েছে, কিছু নেই মানে 1 রয়েছে আর 1 মোল। এখানে আমাদের প্রশ্নের মধ্যে বলেছে 2 মোল CO2 তৈরির জন্য কতটা কার্বন দরকার। যেহেতু কার্বন ডাই অক্সাইডের সামনে 2 দিয়েছি, তাহলে বিক্রিয়াটিকে ব্যালেন্স করতে হবে। তাহলে ওদিকে কার্বন 2টি, এদিকে কার্বন হয়ে গেল 2টি, এদিকে অক্সিজেন হচ্ছে 4টি, এদিকে তাহলে আমাদের 4টি করার জন্য আমি 2 দিয়ে দিলাম, 2 দুগুণে 4। ওকে, এখন আমরা বলতে পারি যে 2 মোল CO2 উৎপন্ন করতে কার্বনের প্রয়োজন সামনে 2 রয়েছে, 2 দিলাম। কার্বনের আণবিক ভর কত? 12। তাহলে 12 দুগুণে 24 গ্রাম। ওকে, আমরা এখানে লিখে দেই ছোট্ট করে, কার্বন এর আণবিক ভর সমান 12। ওকে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 24 গ্রাম। তাহলে আমরা এখানে মার্ক করে নেব 24 গ্রাম। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে, একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক x হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? সেটি হয়ে যাবে 3x/2 মানে সিটটা। পরবর্তী প্রশ্ন, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার প্রদত্ত কোনটির সমান? সেটির সঠিক অ্যান্সার ওয়াট। নেক্সট, গৃহবর্তনীতে সুইচ যুক্ত থাকে কোন তারের সঙ্গে? সেটি হচ্ছে লাইভ তার। 5 প্রশ্ন, প্রদত্ত কোনটিতে অণু ও আয়ন উভয়ই উপস্থিত থাকে? সেটি ভিনিগার। 6 বলছে, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য ব্যবহৃত হয় ক্যালসিয়াম অক্সাইড, মানে যাকে আমরা কলিচুন বলে থাকি। 7 প্রশ্ন, জিঙ্কের একটি আকরিক হলো ক্যালামাইন। নেক্সট আমরা এখন পরবর্তী প্রশ্ন মানে গ্রুপ বির দিকে যাচ্ছি। তো গ্রুপ বির প্রথম 2.1-এ পরপর দুটো ম্যাথমেটিক্যাল কোশ্চেন রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। অ্যাভোগাড্রো সংখ্যা n হলে 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা কত? আমরা জানি যে জলের
সংকেত হয়ে থাকে H2O, তাহলে এর আণবিক ভর এইচের জন্য হয় 1, দুটো এইচ রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, প্লাস ও এর জন্য 16। তাহলে আমরা এখানে করতে পারি 2 + 16 = 18। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 18 গ্রাম জলে অণুর সংখ্যা 4.5 গ্রাম জল, 18 গ্রাম জলের মধ্যে অণুর সংখ্যা তাহলে কত? 6.022 ইন্টু 10⁻23। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে চেয়েছে 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা, 6.022 ইন্টু 10⁻23 বাই 18 ইন্টু 4.5। পয়েন্ট তুলে দিলে নিচে 10, 5 দিয়ে দিলে 5 2 10, 5 লং 45, 9 2 18, 2 দিয়ে দিলে 2 3 6, দশমিককে চলে এলো 2 0 0, 2 1 2, 2 1 2। তাহলে এই 3.011কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে আমরা পেয়ে যাব 1.5055, আর 10⁻23 যেমন ছিল তেমন দিয়ে দিলাম 10⁻23। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট ওরই সঙ্গে একটি অথবাতে কোশ্চেন ছিল, সেটা একটু আমরা দেখে নেব। একটি গ্যাসের মোলার ভর 26 গ্রাম হলে গ্যাসের বাষ্প ঘনত্ব কত? তো মোলার ভর মানে M সমান বলেছে 26 গ্রাম, বাষ্প ঘনত্ব D সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা জানি D সমান M/2, তাহলে M এর মান 26, 2 চলে এলো 2 1 2, 2 3 6, তাহলে 13। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, গ্যাসের বাষ্প ঘনত্ব 13। নেক্সট আমরা এখানে তাহলে 2.1-এ দুটো ম্যাথমেটিক্যাল প্রশ্ন ছিল, দেখে নিয়েছি। তারপরে বলছে আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা কত? 0। প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। গ্যাসের আপাত প্রসারণ গুণাঙ্ক নেই, এটি হচ্ছে সত্য, তাই সত্যতে ঠিক চিহ্ন দিয়েছি। অথবাতে বলছে কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের SI একক লেখো, কেলভিন ইনভার্স। নেক্সট এরপরে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, তার জন্য নতুন একটা পেজে কোশ্চেনটি তুলে ধরেছি, এখানে একটু দেখে নেব। আচ্ছা, 1 মিনিট, আমরা এই কোশ্চেনটিকে সমাধান করার পূর্বে আমরা ছোট একটা ভুল করে গেছি, সেটা একটু সংশোধন করে নিই। আমরা এই যে প্রশ্নটা করেছি এটা একটু পুরোটা রাফ করে দিচ্ছি। এখানে n সংখ্যক বলেছে, তো আমরা এখানে 6.022 করেছি, তো বিশেষ কিছু ভুল নয়। এই 6.022-র কাছে আমরা 10⁻23 পুট করে দিলেই আমরা মানটি সঠিক পেয়ে যাব। তো তার পরিবর্তে তোমাদের এটি পুরোটা কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে যেটি বলেছে, অ্যাভোগাড্রো সংখ্যা n হলে 4.5 গ্রাম জলের অণুর সংখ্যা কত? তো জলের সংকেত হয়ে থাকে H2O, এর মানে জলের আণবিক ভর হয়ে থাকে H-এর 1, দুটো রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, প্লাস ও এর জন্য 16। তাহলে এখান থেকে বলা যায় 2 + 16, সমাধান করলে আমরা পাচ্ছি 18। তাহলে প্রশ্নের মধ্যে বলতে পারি 18 গ্রাম
জলে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা, যেখানে বলেছে n। প্রশ্নে আবার বলেছে 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা কত, n/18 ইন্টু 4.5। পয়েন্ট তুলে দিলে নিচে 10 আসবে, 5 দিয়ে দিলে 5 দুয়ে 10, 5 লং 45, 9 দিয়ে দিলে 9 দুয়ে 18। তাহলে আমরা পাচ্ছি n/4। ওকে, n এর সামনে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে আমরা একে ভেঙে করতে পারি 1/4 ইন্টু n, আর 1/4 মানে 0.25, আর যেমন n ছিল n। এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখন আমরা এই কোশ্চেনটিকে নিয়ে আলোচনা করব। 100 ওয়াট 220 ভোল্ট রেটিংযুক্ত বাতির ফিলামেন্টের মধ্য দিয়ে সর্বাধিক কত প্রবাহ মাত্রা যেতে পারে? আমাদের এখানে W এর মান রয়েছে 100, V এর মান বলে দেওয়া আছে 220। তাহলে প্রবাহ মাত্রা I সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা জানি I সমান W/V। W এর মান 100, V এর মান 220, 0 0 কেটে গেল, 2 দিয়ে দিলে 2 5 10, 2 1 2, 2 1 2। তো 5কে 11 দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাব 0.45 এত অ্যাম্পিয়ার। প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার। ওকে, নেক্সট তাহলে পরবর্তী কোশ্চেন আমাদের এখানে যা রয়েছে যে মডেল মোটর কি? তো মডেল মোটরকে আমরা বলতে পারি যে 80 ওয়াট পর্যন্ত আকারের ডিসি মোটরকে মডেল মোটর বলে। ওকে, নেক্সট শূন্যস্থান পূরণে বলছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে বলা হয় যে মোটরের নিয়ম। পরবর্তী প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে? সেটি ক্যাথোডে। এখন আমরা বাম স্তম্ভ ডান স্তম্ভ একসাথে করলে আমরা পেয়ে যাব যে অসওয়াল পদ্ধতি HNO3, একটি নিষ্ক্রিয় তড়িৎদ্বার PT, চারকোসাইট হচ্ছে Cu। নেক্সট আমরা মোটামুটি গ্রুপ বি কমপ্লিট করে ফেলেছি। গ্রুপ সির প্রথম প্রশ্ন, গাণিতিক রূপ সহ ওহমের সূত্রটি লেখো। তো ওহমের সূত্রটি দেওয়া হয়েছে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা, যেমন যান্ত্রিক বিকৃতি, চৌম্বক ক্ষেত্র, চাপ অপরিবর্তিত থাকলে কোনো ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহীর প্রান্তীয় বিভব প্রভেদের সমানুপাতিক হয়। এবার ওরই সঙ্গে বলেছে যে গাণিতিক রূপটি লেখো। তো গাণিতিক রূপটি কিভাবে নির্ণয় হয়েছে সেটা তোমরা দেখে নিও। এই যে V সমান IR, এটি হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। ওরই সঙ্গে অথবাতে বলছে CFL অপেক্ষা LED ব্যবহার সুবিধাজনক কেন? এই যে CFL এবং LEDর সুবিধা, জীবনকাল ধরা হয়েছে, শক্তি রেটিং, জ্বলে ওঠার সময়, উষ্ণতা সুভেদিতা, এদিকে মূল্য এবং গ্রিনহাউস গ্যাস সৃষ্টি, দূষণ। 7টা পয়েন্ট রয়েছে, তোমরা যেমন খুশি যতটা তোমরা ধরতে পারবে ততটাই করবে। নেক্সট পরবর্তী কোশ্চেন, উচ্চ উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে N2 গ্যাস চালনা করা হলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। তো ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে CaC2, এর সঙ্গে N2 যোগ করা হয়েছে এবং উচ্চ উষ্ণতায় বলতে 1100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চালনা করলে আমরা ক্যালসিয়াম
নামাইড পেয়েছি যে CaNCN তার সঙ্গে কার্বন নির্গত হয়েছে। অথবাতে বলছে নেসনার বিকারক কাকে বলে, এর সাহায্যে কোন গ্যাসকে শনাক্ত করা হয়। তাহলে আমরা এখানে রেখেছি যে নেসনার বিকারক ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড নামক জটিল লবণের বর্ণহীন স্বচ্ছ জলীয় দ্রবণকে আমরা নেসনার বিকারক বলি। আর এর দ্বারা অ্যামোনিয়াকে মানে NH3কে প্রশ্নের মধ্যে দেওয়া ছিল কি যে কাকে শনাক্ত করা হয়, যে NH3কে শনাক্ত করা হয়। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন যে থার্মিট মিশ্রণ কি। এই যে থার্মিট মিশ্রণ কাকে বলে দেওয়া হয়েছে, বলছে এর একটি ব্যবহার লেখো। এই যে ব্যবহার, রেল লাইন, ট্রাম লাইন, বড় বড় মেশিন বা জাহাজের ভগ্ন অংশ মেরামত করতে এই থার্মিট পদ্ধতিকে ব্যবহার করা হয়, মানে ঝালাইয়ের যে প্রসেসটা রয়েছে সেটাই। তো আমরা বিশেষত যে সাইকেল ব্যবহার করে থাকি, সাইকেলের কোথাও জয়েন্ট ছেড়ে গেলে সেখানে এই থার্মিট পদ্ধতি ব্যবহার করা হয়। আমাদের সাইকেল যেহেতু এক প্রকারের লোহা, তাই লোহা, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদিতে ব্যবহার হয়ে থাকে। নেক্সট পরবর্তী কোশ্চেন ওরই সঙ্গে দেওয়া রয়েছে যে তামার বাসনপত্র অব্যবহৃত অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকলে এর ওপর সবুজ ঝোপ পড়ে কেন। তো ওটা একটু আমরা দেখে নেব যে সাধারণ উষ্ণতায় আর্দ্র বায়ুতে তামা বা তামার অধিকাংশ সংকর ধাতু রাখলে তামার ওপর ধীরে ধীরে অক্সাইডের একটি সূক্ষ্ম আস্তরণ পড়ে। অনেক দিন ধরে আর্দ্র বায়ুর মধ্যে পড়ে থাকলে অক্সাইডের ওই আস্তরণের রং সবুজ হয়ে যায়। এর কারণ হলো কপারের গায়ে বায়ুর মধ্যে থাকা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প সবুজ রঙের বেসিক কপার কার্বনেটের আস্তরণ পড়ে, যেটি বায়ুতে SO2 উপস্থিত থাকলে তামার ওপর ক্ষারীয় কপার সালফেটের আস্তরণ পড়ে থাকে, তাই এর ক্ষেত্রে তামার ক্ষয় হয়ে যায়। নেক্সট পরবর্তী কোশ্চেন একটি ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। 10.78 অ্যামোনিয়াম, এটা গ্রাম হবে, একটা 7 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করলে কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে। তো এখানে আমাদের বিক্রিয়াতে বলেছে অ্যামোনিয়াম ক্লোরাইড মানে NH4Cl, তার সঙ্গে কলিচুন মেশাতে বলছে। কলিচুনের সংকেত হয়ে থাকে CaOH2। তো একে বিক্রিয়া করলে আমরা পেয়ে যাব CaCl2 প্লাস NH3 প্লাস H2O। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। তো বিক্রিয়াটিকে ব্যালেন্স করবার জন্য সামনে এখানে 2 দিলাম, আর এদিকে NH3-র সামনে 2, এদিকে H2O এর সামনে 2 দিলাম। ওকে, এই হয়ে গেল আমাদের ব্যালেন্স। এখন আমাদের NH4Cl এবং এই দিকে রয়েছে যে কতটা অ্যামোনিয়া উৎপন্ন হয়, মানে এই NH3, এই দুজনকে নিয়ে কাজ। তো এই দুজনের আমরা আণবিক ভরটা আগে নির্ণয় করে নেব। তাহলে এদিকে 2 থাকলো, N এর জন্য হয়ে থাকে 14 প্লাস H এর 1, 4টি H রয়েছে তাই 4 দিয়ে গুণ দিলাম, প্লাস Cl এর 35.5। ওকে, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি পেয়ে যাব 2.14 প্লাস এদিকে 4 প্লাস এদিকে 35.5, তাহলে 2, এটা টোটাল পুরোটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি যে 53.5। ওকে, আর এটা গুণ করলে আমরা পাচ্ছি 107। আবার এদিকে NH3 এর আণবিক ভরটা নির্ণয় করে নেব। 2 থাকলো, N এর জন্য 14 প্লাস H এর 1 এবং 3টি রয়েছে তাই 3 দিয়ে গুণ দিলাম, তাহলে 2, 14 প্লাস 3 একে 3, 2 ইন্টু
14 সঙ্গে 3 যোগ করলে পাচ্ছি 17, 17 দুগুণে 34। তো এটাকে আমরা একটু ভাষা দিয়ে লিখব। এখানে লিখতে পারি যে 107 গ্রাম NH4Cl থেকে 34 গ্রাম NH3 মানে অ্যামোনিয়া উৎপন্ন হয়। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল যে 10.7 গ্রাম NH4 মানে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে কতটা অ্যামোনিয়া উৎপন্ন হবে। তাহলে 34/107 ইন্টু 10.7। তো পয়েন্ট উঠে গেলে নিচে 10 আসবে, 107 কেটে গেল। তো 34কে 10 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 3.4 গ্রাম NH3 উৎপন্ন হয়। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা এখন যাচ্ছি। তো এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। 10 কেজি 80% বিশুদ্ধ চুনাপাথরকে উত্তপ্ত করলে কি পরিমাণ চুন পাওয়া যাবে? উৎপন্ন CO2 এর STPতে আয়তন কত? তো এখানে দুটো প্রশ্ন চেয়েছে। তো চুনা পাথরকে উত্তপ্ত করতে বলছে, তাহলে আমরা চুনা পাথরের সংকেতটা লিখে নিব যে CaCl3। তো একে উত্তপ্ত করলে আমরা পাচ্ছি CaO প্লাস CO2। এখানে আমরা এই CaCl3 এর আণবিক ভরটা নির্ণয় করব। এই যে এখানে দেওয়া রয়েছে C এর জন্য 40 প্লাস Cl এর জন্য, আচ্ছা Cl বলছি, সরি, এটা CO হবে। CO কার্বনের জন্য হয়ে থাকে 12 আর O এর জন্য হয়ে থাকে 16, আর 3টি রয়েছে তাই 3 দিয়ে গুণ দিলাম। এখন তাহলে 40 প্লাস 12 প্লাস 16 3 48। তো এটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 100। এখন এই CaO ক্যালসিয়ামের জন্য 40 প্লাস অক্সিজেনের জন্য 16, আর এটা যোগ করলে পেয়ে যাচ্ছি যে 56। এখন 80% বিশুদ্ধ বলেছে, তাহলে আমরা এখানে করতে পারি যে 10 কেজি বিশুদ্ধ CaCO3 এর পরিমাণ 80% বলেছে, তাই আমরা 80 আর পার্সেন্টেজের জন্য নিচে 100 দিলাম, আর 10 কেজি বলেছে তাই 10 দিয়ে গুণ দিলাম। তো 0 0 কেটে গেল, এই 0 কেটে গেল, থাকলো 8 কেজি। ওকে, এখন আমরা ওই 8 কেজির জন্য বের করব। তো সেখানে যে আণবিক ভরটা নির্ণয় করেছিলাম সেটা একটু ভাষা দিয়ে লিখে নিচ্ছি যে 100 কেজি CaCO3-তে 56 কেজি CaO পাওয়া যায়। তাহলে 8 কেজিতে কতটা পাওয়া যাবে? 56/100 ইন্টু 8। তো এটা যদি আমরা কাটাকাটি করি, আমরা 2 দিয়ে দিলে প্রথমে পেয়ে যাব 2 4 8, 2 5 10, 0, আবারও 2 দিয়ে দিলে 2 2 4, এদিকে হচ্ছে 25। ওকে, এখন এটা যদি ক্যালকুলেশান করি আমরা পাচ্ছি যে 4.48 কেজি CaO পাওয়া যায়। ওকে, এটি হচ্ছে প্রথম অ্যান্সার। নেক্সট ওরই সঙ্গে আরও একটি প্রশ্ন বলেছিল, তো তার জন্য বিক্রিয়াটিকে আমরা আর একবার করে নেব। সে CaCO3 যেখানে বিক্রিয়া করে CaO এবং CO2 উৎপন্ন হয়েছে। তো CaCO3 এর আণবিক ভর নির্ণয় করেছিলাম 100। এটা কী হবে আর নতুন করে দেখানোর দরকার নেই। এখানে প্রশ্নের মধ্যে বলেছিল যে কতটা তার
কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, তার আয়তন কত। তো আমাদের এখানে কার্বন ডাই অক্সাইডের সামনে কিছু নেই, মানে 1 রয়েছে, তাহলে আমরা বলতে পারি 1 মোল। আর 1 মোলের আয়তন হয়ে থাকে 22.4 লিটার। তাহলে এখানে আমরা করব যে 100 কেজি CaCO3 থেকে উৎপন্ন CO2 এর আয়তন 22.4 লিটার। তাহলে 80% বিশুদ্ধতা বলেছিল, তাহলে 8 কেজি 80% থেকে কী হবে 8 এসেছে, সেটা আগেই তুলে ধরেছি যে 8 কেজি CaCO3 থেকে উৎপন্ন CO2 এর আয়তন হবে 22.4 বাই 100 ইন্টু 8। তো এদিকে পয়েন্ট তুলে দিলে নিচে 10 আসবে। তো 224কে 8 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 2, গুণ করলে আমরা পেয়ে যাব যে 1792। ওকে, এবার নিচে যেহেতু 1 2 3টে শূন্য রয়েছে, তাই আমরা দশমিকের পরে 3টে শূন্য রাখব, 3টে সংখ্যা রাখব, এত লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে তাপীয় রোধ কাকে বলে? যে পরিবাহীর দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য ও তার মধ্য দিয়ে প্রবাহিত তাপের অনুপাতকেই বলা হয় তাপীয় রোধ। তো এটি কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? প্রস্থচ্ছেদ, বেধ এবং দুই প্রান্তের উষ্ণতার ওপর নির্ভর করে থাকে। এখন নেক্সট পরবর্তী কোশ্চেন, এখানে আর একটি কোশ্চেন রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। প্রদত্ত বর্তনীতে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধের মান কত? তাহলে আমরা প্রথমত এই অংশটিকে ধরব। তাহলে ওই অংশটিকে তুলে ধরলে আমরা পাচ্ছি ঠিক এই বর্তনীটি, আর এটি হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়ের মধ্যে রয়েছে। এখানে লিখে দিচ্ছি সমান্তরাল সমবায়। আর এর জন্য আর নির্ণয় করতে পারি যে 3, বা এটাকে আমরা প্রথমে R1 আর এদিকে R2 করতে পারি। এর সূত্রটা আমরা লিখতে পারি যে R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। তাই আমরা 3 ইন্টু 6 আর এদিকে 3 প্লাস 6 করতে পারি। তো 6 3 18, আর এদিকে হচ্ছে 6-এর সঙ্গে 3 যোগ করলে পেয়ে যাচ্ছি 9। তাহলে 9 দুগুণে 18 সমান 2। ওকে, তাহলে নেক্সট পরবর্তীতে যেহেতু এটার মান 2 নির্ণয় হলো, তাহলে আমরা এভাবেও করতে পারি। প্রথমটা 2 ওহম আর সেকেন্ডটা আমাদের প্রশ্নের মধ্যে ছিল 8 ওহম। এটা এবার শ্রেণীর মধ্যে রয়েছে, তো এর রোধ নির্ণয় করলে আর সমান এটা R1, এদিকে R2 ধরি, যে R1 প্লাস R2, তাহলে R1 ছিল 2, R2 ছিল 8, তাহলে 8 প্লাস 2 করলে 10 ওহম। এটি হচ্ছে ফাইনালি উত্তর। ওরই সঙ্গে বলেছে ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? সেটির আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যে তড়িৎ শক্তি। নেক্সট পরবর্তী কোশ্চেন, ডায়নামো ও মোটরের মধ্যে 3টি পার্থক্য লেখো। তো এখানে ডায়নামো যান্ত্রিক থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, আর মোটর তড়িৎ শক্তি থেকে যান্ত্রিকে রূপান্তরিত করে। ডায়নামো তড়িৎচুম্বকীয় আবেশের ভিত্তিতে ডায়নামো কাজ করে, আর এটি তড়িৎ প্রবাহের ওপর চৌম্বকের ক্রিয়ায় কাজ করে থাকে। ডায়নামো ফ্রেমিংয়ের ডান হস্ত নিয়ম মানে,
আর মোটর ফেমিংয়ের বাম হস্ত। পরবর্তী কোশ্চেন, যে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়? সেটি হয়ে যাবে ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে আবিষ্ট তড়িৎচালকের বলের মান পাওয়া যায়, বা আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখও পাওয়া যায়। তো সূত্রটি বিবৃতি করো। সূত্রটি এই যে ফ্যারাডের প্রথম এবং ফ্যারাডের দ্বিতীয়। আচ্ছা ওকে, তোমাদের এই প্রশ্নটির অ্যান্সার একটু ভুল দেওয়া হয়ে গিয়েছিল। তো আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ লেঞ্জের সূত্র অনুসারে চলে থাকে, আর সেই সূত্রটি বিবৃতি এখানে তুলে ধরেছি। আর ওরই সঙ্গে বলেছে যে এটি কোন ভৌত রাশির শক্তির সূত্র মেনে চলে, এটা হচ্ছে শক্তি। ওকে, আর প্রথমটির অ্যান্সার হয়ে যাবে যে লেঞ্জের সূত্র। ওকে, আর লেঞ্জের সূত্রটি এখানে দিয়েছি। ওকে, তো প্রথমের যে অ্যান্সারটি ছিল সেটা ফ্যারাডের সূত্রটি হবে না এই কোশ্চেনের অ্যান্সারটি, তো এই লেঞ্জের সূত্র হয়ে থাকবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা সর্বদা সমান হয় কি? তো এটার উত্তর হয়ে যাবে যে না, সর্বদা সমান হয় না, কোনো সময় আলাদাও হয়ে থাকে। ওরই সঙ্গে বলছে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে সময়ের সঙ্গে দ্রবণের বর্ণের কিরূপ পরিবর্তন লক্ষ্য করা যায়? অ্যানোডে তড়িৎদ্বারটি তামার তৈরি হলে এবং অ্যানোডে যদি প্ল্যাটিনাম ব্যবহার করা হয়। তো এখানে দুটোই দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কপার অ্যানোড ব্যবহার করে দ্রবণের Cu2+ আয়ন ক্যাথোডে গিয়ে ধাতব Cu পরমাণুতে পরিণত হয় এবং দ্রবণের প্রতি Cu2+ আয়নের পরিবর্তে ধাতব Cu অ্যানোড থেকে Cu পরমাণু দুইটি ইলেকট্রন বর্জন করে। এই Cu2+ আয়ন রূপে দ্রবণে চলে আসে। এইভাবে দ্রবণে Cu2+ আয়নের মূল সংখ্যা সমান থাকে, আর ওরই সঙ্গে CuSO4 নীল বর্ণ পরিবর্তিত থাকে। তাহলে যখন আমরা Cu দেব তখন সেটা নীল বর্ণ ধারণ করবে, এবং পরবর্তী যখন প্ল্যাটিনাম দেব তখন সেটা নীল বর্ণ ধারণ করবে, এবং কারণ কি সেটা এখানে দেওয়া হয়েছে। ওকে, তোমরা দেখতে পারো। নেক্সট পরবর্তী প্রশ্ন, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির ধাপগুলো শর্ত সহকারে লেখো। এই যে তিনটি ধাপ রয়েছে, তো খুব সুন্দরভাবে সাথে বিক্রিয়া সহ দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। অথবাতে বলছে একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও যে H2S একটি বিজারক গ্যাস, ইউরিয়ার সংকেত লেখো। আচ্ছা, বিজারক গ্যাস দেখাতে বলছে এবং তার সঙ্গে ইউরিয়ার সংকেত লিখতে বলছে। তো ইউরিয়ার সংকেতটি হয়ে যাবে যে NH3, এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি NH3CO NH3। ওকে, আচ্ছা, তার আগের প্রশ্নটির অ্যান্সার এখানে তুলে ধরা রয়েছে, যে একটা বিক্রিয়াও দেওয়া রয়েছে, তার সঙ্গে কারণটি কি সেটাও দেওয়া রয়েছে। তো ওখানে ইউরিয়ার সংকেতটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, তাই এখানে পরিষ্কার লিখে দিচ্ছি ইউরিয়ার সংকেত সমান NH3CO NH3। ওকে, তাহলে আজকে আমাদের বিষয়ের মধ্যে মডেল 7 কমপ্লিট করার কথা ছিল, তো আজকে আমরা মডেল 7 কমপ্লিট করে ফেলেছি। তো এর মধ্যে যদি তোমাদের কিছু সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও, না হলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ওখানে 24 ঘন্টা মেসেজ করতেই পারো।